যদি মানুষজন প্রয়োজন হয়, ইনশাআল্লাহ বাংলাদেশের সব মানুষ আপনাদের সাথে থাকবে। আরেকটা জিনিস বলে রাখি যে যারা আজকে মায়া কান্না করছেন বিভিন্ন জায়গায়, একজনকে হাফ প্যান্ট পরিয়ে তারপরে আদালতে গিয়ে কাকে ঘুষি মেরেছে, চড় মেরেছে, তাদেরকে বলব আমাদের এখানে যে ৪ জন মানুষকে এখন দেখা যাচ্ছে, তাদের মধ্যে একজন মাহমুদুর রহমান। এই মাহমুদুর রহমান আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। সে হাজিরা দিতে যাওয়ার পরে কুষ্টিয়াতে তাকে কিভাবে রক্তাক্ত করেছিল, সেদিন এই দেশের সেই সাংবাদিকরা কোথায় ছিল? যাদের আজকে এই আদালতে নেয়ার পরে ২-৪ টা চড় ঘুষি মারাতে তাদের এত খারাপ লাগছে? সো আমরা কোনো কিছু ভুলি নাই। অতএব আমাদেরকে সাংবাদিকতা শিখাইতে আইসেন না। আপনারা যে কাদের প্রোডাক্ট সেটা আমরা খুব ভালো করে জানি। খুব অল্প কিছুদিন সময় যে যার জায়গা থেকে সইরা যান। এখানে বসে সুশীল সাইজা তারপরে এতদিন আওয়ামী লীগের দালালি করে এখন সুশীল সাজার চেষ্টা করবেন, এটা হইতে দেওয়া যাবে না। ওই ভিডিওগুলো এখনো আমাদের কাছে আছে। সময় হইলে আস্তে, আস্তে সবার বাই নেমে এই কি বলে কি আহসান পিন্টু, জাহিদুল আহসান পিন্টু থেকে শুরু করে রাহুল রাহান, সোমা, তারপরে নাজনীন মুন্নি সবার জিনিসপত্র আছে। অতএব আমি বিশ্বাস করি যে এদেরকে সরতে হবে এবং বাংলাদেশের সাংবাদিকতা তারাই করবে যারা নিরপেক্ষভাবে যেকোনো পরিস্থিতিতে সরকারের কঠিন দমন-পীড়নের সামনে দাঁড়িয়ে ঠিক মাহমুদুর রহমান ২০১১-১২ সালে যেভাবে কথা বলেছে সেভাবে কথা বলতে পারবে, তারাই সাংবাদিকতায় ফিরে আসবে। এই মুহূর্তে আপনি যদি দেখেন, আমি খুব আশ্চর্য হই, ডিবিসি টেলিভিশনের জাহিদুল আহসান পিন্টু ৪ তারিখ পর্যন্ত তারা গণমাধ্যমে যেসব বক্তব্য দিয়েছেন, যেভাবে টক শোতে যেই টোনে তারা কথা বলেছেন, তারা এখন পর্যন্ত বাংলাদেশে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, এটা আমার কাছে খুব আশ্চর্য মনে হয়। আরটিভির আশিক, আপনার বৈশাখী টেলিভিশনে সন্তোষ চৌধুরী, চ্যানেল আইতে এই যে সোমা, বিএনপি জামাতকে তো দেখতেই পারত না। বিএনপির লোকজনকে নিয়ে যেভাবে তারা অপমান করতো, অপদস্থ করতো এবং নিজেই আওয়ামী লীগ সেজে যেতেন। ওইদিকে আছে নাজনীন মুন্নি। এরা এখন পর্যন্ত বাংলাদেশে প্রকাশ্যে চলাফেরা করতে পারে, এদেরকে পুলিশও ধরে না, অন্য ছাত্র-টাত্র কারাও কেউ কোনো কিছু বলে না। এটা খুব আমার কাছে আশ্চর্য মনে হয়। তো এদেরকে যদি এইভাবে এখনো সাংবাদিকতা করার সুযোগ দেয়া হয় তাদের নিয়ন্ত্রণে, আর প্রথম আলো, ডেইলি স্টার এগুলো তো সবসময় ভারতের এজেন্ট বাস্তবায়ন করে বাংলাদেশে, এটা নতুন কোনো কিছু না। তাদেরকে যতদিন কন্ট্রোল করা না যাবে, ততদিন পর্যন্ত এই উপদেষ্টা বলেন, যাই বলেন, এগুলোর সমালোচনা সেইভাবে আসবে না, সেটা সংস্কার করার বিষয়গুলো তখন আলোচনায় আসবে না। আপনি যদি গতকালকের কথা বলি, গত ২ দিন ধরে আমরা জাতীয় সংগীত পরিবর্তনের জন্য একটা মানে ছোটখাটো কি বলবো যে কর্মসূচি শুরু করছি। এখন সেটা সারা বাংলাদেশ ব্যাপী ছড়ানোর জন্য যে কাজ, সেটার জায়গা থেকে যে গণমাধ্যমকে কাজ করতে হবে, গণমাধ্যম তার উল্টাটা করছে। আপনি গতকালকে যদি কয়েকটা টেলিভিশনে নিউজ দেখেন, তারা নিউজ করছে ৪-৫ জন লোক এক জায়গায় বা ১৫-২০ জন লোক এক জায়গায় দাঁড়িয়ে তারা এই জাতীয় সংগীত গাইছে। সেখানে বলা হচ্ছে অসংখ্য মানুষ, অগণিত মানুষ, শত, শত, হাজার, হাজার মানুষ নাকি জাতীয় সংগীত গাচ্ছে। অস্ট্রেলিয়াতে এক নিউজ করছে, ওই নিউ ইয়র্কে দাঁড়িয়ে এখানে ১৫-২০ জন করছে। তো ১ নাম্বার হচ্ছে যেখানে দাঁড়াবো ওইখানে তাদেরকে দাঁড়াইতে দেওয়াটা ঠিক হবে না এখন এই মুহূর্তে। আর দাঁড়াচ্ছে যারা, তাদেরকে গণমাধ্যম যেভাবে ফলাও করে প্রচার করছে, মনে হচ্ছে বাংলাদেশের সব মানুষ এই জাতিসংঘ চায়, এই জাতীয় সংগীত চায়। আমি শুধু জাতীয় সংগীত নিয়ে আজকে আলোচনা করব না। আমার ৩ টা পয়েন্টে আমি জাতীয় সংগীত পরিবর্তন চাই। ১ নাম্বার হচ্ছে জাতীয় সংগীত যিনি রচনা করেছেন তিনি বাংলাদেশের নাগরিক না। ২ নাম্বার, তিনি এটার সুর চুরি করে এনেছেন। ৩ নাম্বার হচ্ছে তিনি এই একটা পতিতা ব্যবসায়ী ছিল। সো একজন পতিতা ব্যবসায়ীর নকল, ভেজাল কোনো প্রোডাক্ট বাংলাদেশের জাতীয় সংগীত হিসাবে চলতে পারে না। এবং যেই ব্যক্তির এই জাতীয় সংগীতটা, সে সারা জীবন বাংলাদেশ মুসলমান, তারপরে নিম্ন বর্ণের হিন্দু, তাদের শোষণ করে গিয়েছেন। সো এই জাতীয় সংগীত আমরা চাই না। কিন্তু গণমাধ্যম সেটাকে যেভাবে ৪-৫ জন, ১৫-২০ জন মানুষের এই মানববন্ধন-টন্ধনকে যেভাবে প্রচার করছে, আমার মনে হয় এটা এই গণমাধ্যমে যে ঘাপটি মেরে এখনো এবং আওয়ামী লীগের যেই প্রেতাত্মারা বসে আছে তাদের কারণেই সম্ভব হচ্ছে। যে কারণেই আমি মনে করি মাহমুদ ভাই, মিনার ভাই, কনক ভাই, মুশফিক ভাই, আরো যারা আছেন তাদের বাংলাদেশে যাওয়া উচিত এবং বাংলাদেশে গিয়ে এই গণমাধ্যমের নিয়ন্ত্রণ নেওয়া খুব জরুরি। এখানে বিএনপির ২-১ জন লোকজন তারা নানান নাম-টাম ভাঙিয়ে গিয়ে বিভিন্ন টেলিভিশন দখল করেছে।
সেইখানে সেই দখল করে তারা নিজের চেয়ারটা পাকাপোক্ত করার পরে আওয়ামী লীগের যারা আছে তাদের সবাইকে নিয়ে মিলেমিশে সেটা উপভোগ করছে। সো সংবাদের কোন ধরনের বাহ্যিক পরিবর্তন আমরা লক্ষ্য করছি না। অতএব সেটা করা খুবই জরুরি। এদের কারণেই আজকে কি হচ্ছে জানেন? গত ১৫ বছর ধরে যারা মানুষকে মারার পরে মৃত লাশের উপরে যারা রোগী বৈঠা দিয়ে নৃত্য করেছে, সেগুলো নিয়ে কোনো কথা হয় নাই। চোখের সামনে এই গত ১৯ তারিখেও যেদিন আবু সাইদ মারা যায়, তারপরে ৪ তারিখ পর্যন্ত কোন টেলিভিশন কোন নিউজটা করেছে সেটা নিয়ে এরকম বলার মতো। বরং সময় টিভি সহ ৭১ টিভি বিভিন্ন টেলিভিশনগুলো যেভাবে তাদের পক্ষে কথা বলেছে, তাতে মনে হয়েছে যে সরকারি বাংলাদেশ টেলিভিশন যেটা আছে সেইটাকে ছাড়িয়ে যাচ্ছে কিছু, কিছু ক্ষেত্রে। তো এরকম সরকারি এজেন্ট যারা আছে তারা এইভাবে টেলিভিশন পত্রিকা চালিয়েছে তাদের নিয়ে কোনো আলাপই নাই। পরের দিন যখন কিনা মানুষ গিয়ে গণভবনে গিয়ে এই কেউ মাছ নিল, কেউ হাঁস নিল, কেউ ভেতরে ঢুকে তারপরে শাড়ি নিয়ে, ব্লাউজ নিয়ে এগুলো নিয়ে নাচানাচি করছেন। এটা তো ফান ছিল। এটা বুঝতে হবে যে মানুষগুলো সেদিন গণভবনে গিয়েছিল, যাদের হাতে মাছ, হাঁস, মুরগি এগুলো দেখা গিয়েছে তারা সেটার জন্য যায় নাই। একজন মানুষ একটা হাঁস আর শেখ হাসিনার শাড়ি, ব্লাউজ এগুলো নিয়ে তার ঘরের মধ্যে বিশাল আকারে কোটি, কোটি টাকার মালিক হইতে পারবে না। তারা সেদিন জীবন দিতে গিয়েছিল সেইখানে। ঐদিন পরিস্থিতি যদি একটু এই দিক থেকে ওই দিক হতো, ওই মানুষগুলোর লাশ সেদিন রাজপথে থাকতো। অথচ তাদেরকে নিয়ে নানান ধরনের মানবিক হিস্টোরি করা শুরু করলো যে এইখানে এটা কোন ধরনের সভ্যতায়। আরে ভাই সেই গণভবনটা তো একটা অত্যাচারের মূল কেন্দ্র ছিল। সেইখান থেকে মানুষ হত্যা, মানুষকে খুন করা, গুম করা এগুলোর আদেশ দেওয়া হতো। অতএব সেটাকে নিয়ে এত মায়া কান্না করবার কিছু নাই। কেন হচ্ছে? কারণ হলো এই সাংবাদিকদের কারণে। তারা বসে আছে। তারা এখন সরাসরি কিছু বলতে না পারলেও ইনিয়ে বিনিয়ে ধানমন্ডি ৩২ নাম্বারের সামনে গিয়ে কারা হিন্দি গানের সুরে নাচ করেছে ১৫ই আগস্টের রাতে, সেটা নিয়ে তারা নিউজ করছে। তো আমার মনে হয় আমি শুধু এই জায়গাটাতেই সীমাবদ্ধ থাকি। মাহমুদ ভাই আপনার কাছে অনুরোধ, আপনি আশা করি দেশে ফিরে যাবেন এবং আমি তো আপনাদের সবার ভেতরের খবরগুলো জানি, যেই কারণে কনক ভাইয়ের এই মুহূর্তে যাওয়ার কোনো সম্ভাবনা বোধহয় নাই। মিনার ভাই কি করবেন সেটাও খুব সহসা আমার মনে হয় উনি সেই চিন্তা করছেন না। সো আপনার দিকে তাকিয়ে আপনাকে আমরা নেতা মানি এবং আপনি যাবেন, গিয়ে এই জিনিসগুলো দেখবেন। তাদের সাথে যদি নাকি কোনো ধরনের তারা আপনার সাথে যদি চ্যালেঞ্জ করে সেটার জন্য যে একটু সবাইকে আসসালামু আলাইকুম। আ মাহমুদ ভাইয়ের যে নুরানি চেহারা এটা দেখেই বাংলাদেশের সাংবাদিকদেরকে বুঝতে হবে যে আমরা কিন্তু মানে চাইলে এখন আ অনেক কিছু আমাদের যে সিদ্ধান্তগুলো আমরা যদি নেই সেটা বাস্তবায়ন করার সুযোগটুকু আমাদের আছে। তো ইনশাআল্লাহ মাহমুদ ভাই সুস্থ হবেন। আরো এনার্জি নিয়ে দেশে ফিরে যাবেন। আমরা ঠিক অনুষ্ঠানের আগে আলোচনা করছিলাম যে কবে দেশে যাওয়া যায় এসব নিয়ে। তো আমি মনে করি আপনারা অনেকগুলো আলোচনা করেছেন। আমার কাছে যেটা মনে হয়েছে যে এই সরকারের উপদেষ্টা বলেন, যাই বলেন, সাংবাদিকদের ঠিক হওয়াটা খুবই জরুরি।